কনস্ট্যান্ট অফ সি প্রোগ্রাম। আমরা এখানে সি প্রোগ্রামের ক্ষেত্রে যে সমস্ত কনস্ট্যান্ট ব্যবহার করা হয় সেটা নিয়ে একটু জানার চেষ্টা করব। তো প্রথমে বলে রাখি কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে হচ্ছে এমন কিছু জিনিস যেগুলোকে আমরা যখন প্রোগ্রামে ঢুকাবো তার মান আর কখনোই চেঞ্জ হতে পারবে না। দ্যাট মিন্স প্রোগ্রাম এক্সিকিউট করার সময় যার মান কখনো চেঞ্জ হয় না সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এবং কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা সাধারণত কয়েকটা বিষয় জানবো এখানে। প্রথম জিনিসটা হচ্ছে আমাদের কনস্ট্যান্টের প্রকারভেদ। এবং এই ক্ষেত্রে আমরা কনস্ট্যান্টকে সাধারণত কয়েকটা ভাগে ভাগ করে থাকি। আমরা সাধারণত কনস্ট্যান্টকে দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে আমাদের নিউমেরিক কনস্ট্যান্ট, যাকে বাংলায় লেখা হয় সংখ্যাসূচক চলক। চলক না, এখানে কনস্ট্যান্টের যে বাংলা তাকে বলা হয় ধ্রুবক। তো ধ্রুবক মানে যাদের মান কখনো পরিবর্তন হয় না, মানে ধ্রুব থাকে। এবং নিউমেরিক কনস্ট্যান্টের বাংলা নাম হচ্ছে আমাদের সংখ্যাসূচক ধ্রুবক। তো এটা আমাদের একটু জানতে হবে, সংখ্যা সূচক ধ্রুবক। এবং আরও একভাবে আমরা কনস্ট্যান্টের প্রকারভেদ বের করতে পারি, সেটা হচ্ছে ক্যারেক্টার কনস্ট্যান্ট, যাকে বলা হয় অক্ষরমালা ধ্রুবক। তো আমি এখানে লিখি, এর মানে হচ্ছে অক্ষরমালা ধ্রুবক। এখন একটা সি প্রোগ্রামে আমরা কি সংখ্যাবাচক ধ্রুবক বা সংখ্যাসূচক ধ্রুবক ইউজ করব সেটা একটু দেখে নিই। আমাদের এখানে সি প্রোগ্রামিংয়ের মধ্যে যে সমস্ত নিউমেরিক কনস্ট্যান্ট আছে তারা বেসিক্যালি এক কথায় নাম্বার বা ডিজিট। যেমন আমরা 1 2 3 4 বলতে পারি, অথবা -1 -2 0 5 6, এরা হচ্ছে বিভিন্ন ধরনের সংখ্যা বা ডিজিট। তো এই সমস্ত ডিজিটগুলো সাধারণত নিউমেরিক কনস্ট্যান্ট হিসেবে কাজ করে। এবং এই ডিজিটগুলোর মাঝখানে আমরা কিন্তু কখনো কমা ইউজ করতে পারবো না যদি আমরা সি প্রোগ্রামে তাদেরকে ইউজ করি। তো জিনিসটা এমন, ধরা যাক মাঝে মাঝে আমরা হয়তো ধরা যাক আমরা 4 0 0 0 এরকম 4-এর পর একটা কমা দিয়ে 3টা শূন্য লিখি। তো এটা আমাদেরকে 4000 নির্দেশ করে। আবার আমরা কখনো কখনো 4 0, 0 0 0 এভাবে কিন্তু লিখি। দ্যাট মিন্স এটা আমাদেরকে 40,000 নির্দেশ করে। কিন্তু এটা যদিও আমরা বাস্তবে ইউজ করি, কিন্তু কম্পিউটার প্রোগ্রামিংয়ে এই জিনিসগুলো ইউজ করা যাবে না। দ্যাট মিন্স আমরা এই কমাগুলোকে ইউজ করতে পারবো না। কমা ইউজ করলে সেটা সাধারণত একটা অপারেটর বা অন্য কোনো কিওয়ার্ড হিসেবে কাজ করতে পারে, যেটা প্রোগ্রামের মধ্যে ভুল তৈরি করবে। তাই আমরা বাস্তব জীবনে যতই 40 লেখার পর কমা দিয়ে 3টা শূন্য লেখার মাধ্যমে 40,000 প্রকাশ করি না কেন, আমরা কম্পিউটারে জিনিসগুলোকে লিখব 4000। দ্যাট মিন্স আমরা কমা ইউজ করব না। অথবা আমি যদি 40,000 লিখতে চাই তাহলে 40000 এভাবে 40,000 লিখব। তো এখানে আমরা যে 40,000টা লিখলাম বা 4,000 যে লিখলাম, এই জিনিসগুলো আমরা পজিটিভও নিতে পারি, নেগেটিভও নিতে পারি। অর্থাৎ যত ধরনের আমাদের এখানে সিম্বল ইউজ করা হয় পজিটিভ এবং নেগেটিভ নিয়ে, সব কিছুই কিন্তু আমাদের নিউমেরিক কনস্ট্যান্টের অন্তর্ভুক্ত। তাহলে নিউমেরিক কনস্ট্যান্ট মানে হচ্ছে এমন কিছু মান বা এমন কিছু সংখ্যা বা এমন কিছু ডিজিট বা নাম্বার যেগুলোর মান কখনো পরিবর্তন হয় না। তো কম্পিউটারে তুমি যদি একবার 4000 ঢুকাও, এই 4000টাকে কিন্তু তুমি আর পরিবর্তন করতে পারবা না। ভ্যারিয়েবলের মতো কনস্ট্যান্ট কিন্তু পরিবর্তিত হয় না। কনস্ট্যান্ট যার মান সবসময় সেম থাকে। তো আমরা একটা সংখ্যার মান কখনোই পরিবর্তন করতে পারি না বলে প্রতিটি সংখ্যা হচ্ছে আমাদের কাছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। এখন এই যে কনস্ট্যান্টগুলো দেওয়া আছে নিউমেরিক কনস্ট্যান্ট, এদের মধ্যে আবার কিছু ভাগ আছে। তো এই ভাগগুলো আমাদের দেখা সবচেয়ে বেশি ভালো হবে। তো আমরা যদি ফার্স্ট যে ভাগটা দেখতে চাই এই নিউমেরিক কনস্ট্যান্টের, তো এই ভাগটাকে বলা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ধ্রুবক বা ইন্টিজার কনস্ট্যান্ট। ইন্টিজার কনস্ট্যান্ট বা পূর্ণ সংখ্যার ধ্রুবক। তো আমরা ইন্টিজারকে সাধারণত পূর্ণ সংখ্যা হিসেবে ধরে থাকি। তো এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার কনস্ট্যান্ট বা পূর্ণ সংখ্যা ধ্রুবক। তো ইন্টিজার জিনিসটা কেমন? ইন্টিজার জিনিসগুলো হচ্ছে যাদের মান পজিটিভও থাকতে পারে, নেগেটিভও থাকতে পারে, কিন্তু কোনো পয়েন্ট থাকবে না। দ্যাট মিন্স কোনো দশমিক বা ভগ্নাংশ মান থাকবে না। এবং আমরা যখন সি প্রোগ্রামিংয়ে এরকম ইন্টিজার ব্যবহার করব, আমরা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ইন্টিজারকে ব্যবহার করব। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে আমরা -3 2 7 6 8 এটার থেকে, আমি এখানে তীর দিলাম, এটার থেকে আমরা +3 2 7 6 7, তো এতটুকু রেঞ্জের মধ্যে যতগুলো নাম্বার আছে তাদেরকে শুধুমাত্র সি প্রোগ্রামিংয়ে কনস্ট্যান্ট হিসেবে, ইন্টিজার হিসেবে ইউজ করতে পারবো। তো এই রেঞ্জটা কীভাবে এসেছে, কেন এসেছে, সেটা যখন আমরা ইন্টিজারের রেঞ্জ পড়ব বা ইন্টিজারের সীমা যখন পড়ব তখন জানবো। দ্যাট মিন্স তোমরা যখন কোনো একটা সি প্রোগ্রামিংয়ে পূর্ণ সংখ্যা ব্যবহার করতে চাও, তখন এই পূর্ণ সংখ্যাটা অবশ্যই নেগেটিভ 3 2 7 6 8, দ্যাট মিন্স 32,768 থেকে
প্লাস বা পজিটিভ 32,767 এর মধ্যে থেকে যেন হয়। যেমন তোমরা ইচ্ছে করলে ইন্টিজার হিসেবে -5 ইউজ করতে পারো, অথবা 2000 ইউজ করতে পারো, অথবা ইন্টিজার হিসেবে -247 এরকম সংখ্যাগুলো তোমরা ইউজ করতে পারো, যেন এই সংখ্যাগুলো অবশ্যই মাইনাস প্লাস এই রেঞ্জের মধ্যে থাকে। তো এটা হচ্ছে আমাদের টোটাল ইন্টিজার রেঞ্জ, যেটা আমরা নিউমেরিক কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করব অবশ্যই। এরপর আমরা দেখি যে ইন্টিজারের পর আমাদের আরও এক ধরনের নিউমেরিক কনস্ট্যান্ট ব্যবহার করা হয়ে থাকে, এবং এটার একটা নাম আছে, সুন্দর নাম, যেটাকে বলা হয় ফিক্সড পয়েন্ট কনস্ট্যান্ট। দ্যাট মিনস আমি যদি এখানে লিখি ফিক্সড পয়েন্ট কনস্ট্যান্ট, তো নাম দেখে হয়তো বুঝতে পেরেছো যে এই জিনিসটার আসলে কাজ কি। ফিক্সড পয়েন্ট কনস্ট্যান্ট বা ফিক্সড পয়েন্ট ধ্রুবক যেটা, সেটার কাজ হচ্ছে এই ক্ষেত্রে তোমরা আরও কিছু ধরনের ইন্টিজারকে ব্যবহার করতে পারো যাদের মানগুলো ফিক্সড থাকবে এবং যাদের মধ্যে কিছু দশমিক থাকবে। দ্যাট মিনস পয়েন্ট জিনিসটা থাকবে কেমন, যেমন আমি ধরলাম যে ধরো 27.25, তো খেয়াল করো তো এখানে দশমিকের পর তুমি দুইটা সংখ্যা ফিক্সড করে দিয়েছো, এবং আমি আরেকটা সংখ্যা দিলাম -3.29। তো খেয়াল করো 29-এর পর আমি কিন্তু আর কিছু লিখিনি, তার মানে আমাদের এই মানটা কিন্তু ফিক্সড করা। তারপর তুমি লিখতে পারো 0.0125। দ্যাট মিনস দেখো দশমিক বা ভগ্নাংশের পরে আমাদের কিন্তু মানগুলো ফিক্সড করা। তো এই ধরনের ফিক্সড করা মানগুলোকে বলা হয় সাধারণত ফিক্সড পয়েন্ট কনস্ট্যান্ট, অর্থাৎ আমরা আমাদের নিজের ইচ্ছা মতো এখানে কনস্ট্যান্টগুলোকে ধরতে পারি, এক্ষেত্রে আমাদের কোনো প্রতিবন্ধকতা থাকে না। একটা বিষয় মনে রাখতে হবে, তোমরা ফিক্সড পয়েন্ট কনস্ট্যান্ট যখন ব্যবহার করবে তখন সাধারণত যে সংখ্যাটা তোমরা এক্সাক্ট লিখতে যাচ্ছ ওটাই লিখবে। আমরা মাঝে মাঝে কিছু সময় কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য 10⁻7 ইউজ করে থাকি, 10⁻5 এই ধরনের জিনিসগুলো ইউজ করে থাকি যদি সংখ্যাটা বেশি ছোট হয় বা বেশি বড় হয়। বাট ফিক্সড পয়েন্ট কনস্ট্যান্টের ক্ষেত্রে আমাদের এই ধরনের জিনিসগুলো কখনোই ইউজ করা যাবে না। এরপর আমরা দেখব যে এই ধরনের জিনিসগুলো কোথায় ইউজ করা হয়, সেটার জন্য কিন্তু আরও এক ধরনের কনস্ট্যান্ট আছে, তাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট। তো আমি 3 নম্বর লিখি FLOATING, ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট। তো ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্টগুলো সাধারণত ওয়ান কাইন্ড অফ দশমিক কনস্ট্যান্ট। দ্যাট মিনস তার মধ্যে আমরা দশমিক দেখতে পাই, অথবা দশমিক ছাড়াও কিন্তু এই ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্টগুলো থাকতে পারে। যেমন এই ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্টগুলোকে লেখার জন্য আমরা অবশ্যই 10⁻ সামথিং এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারবো। তো এই জিনিসগুলো যখন ইউজ করব তখন অবশ্যই আমরা 10⁻ সামথিং এগুলো ইউজ করবো। যেমন আমরা যদি একটা খুব সিম্পল উদাহরণ দেখতে চাই, ধরা যাক -24 × 10⁵। তো এখানে আমি 10⁵ ইউজ করেছি, তার মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্লোটিং পয়েন্ট, কারণ আমরা এখানে 2 সামথিং অর্থাৎ 10-এর বেজের সাপেক্ষে আমরা কিছু সূচক ইউজ করেছি। তারপর আমি আরেকটা সংখ্যার কথা লিখতে পারি, যেমন আমরা বলতে পারি 24.5 × 10⁻7। তো এদের মান হচ্ছে কি, এটা কিন্তু নেগেটিভ না, কেননা 24.5 × 10⁻7 মানে শূন্যের পরে আরও 7টা, মানে 0 দশমিকের পর আরও 7টা শূন্য বসার পর তারপর 245 এটা বসবে। তো এই ধরনের পয়েন্ট যুক্ত বা পয়েন্ট ছাড়া যে সমস্ত মানগুলোকে আমরা 10-এর বেজের সাপেক্ষে হিসাব করি তারই হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট। তার মানে আমরা সংখ্যা লেখার জন্য, কনস্ট্যান্ট লেখার জন্য এই ওয়েটাও ইউজ করতে পারি। আমরা এরপরে যে কনস্ট্যান্টটা দেখব সেটা হচ্ছে আমাদের অক্টাল কনস্ট্যান্ট। তো আমরা 4 নম্বরটা দেখে ফেলি, এটা হচ্ছে আমাদের অক্টাল কনস্ট্যান্ট। আচ্ছা, আমি শুধুমাত্র অক্টাল লিখে ফেললাম, তার মানে এটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ অক্টাল কনস্ট্যান্ট। এখন আমরা যারা অক্টাল সম্পর্কে কম বেশি জানি তাদের জন্য বলছি, অক্টাল হচ্ছে নাম্বার সিস্টেমের এমন একটা সিস্টেম যেখানে তার বেস থাকে 8। দ্যাট মিনস সেখানে টোটাল 8টা নাম্বার থাকে। কী কী নাম্বার থাকে? 0 থেকে 7 পর্যন্ত নাম্বার থাকে, এর বেশি কিন্তু নাম্বার থাকে না। এবং অক্টাল নাম্বার সিস্টেমে কখনো 8 এবং 9 এই দুইটা জিনিস কিন্তু তুমি কখনোই পাবে না। আর যেহেতু পাবে না, তার মানে এর ভিতরে যতগুলো নাম্বার আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 সবগুলো কিন্তু তোমরা অক্টাল কনস্ট্যান্ট বা অক্টাল নাম্বার হিসেবে ব্যবহার করতে পারবে। তবে একটা সি প্রোগ্রামে যদি আমরা কখনো অক্টাল কনস্ট্যান্ট ইউজ করি, তবে এখানে একটা শর্ত থাকে। শর্তটা হচ্ছে, তোমরা যদি কোনো অক্টাল নম্বর লিখতে চাও, যেমন আমি যদি একটা অক্টাল নম্বর লিখতে চাই 437, তবে সি প্রোগ্রামে এই অক্টাল নম্বর লেখার আগে ছোট্ট করে একটা ও বসাতে হবে, অর্থাৎ অক্টালের এই ওটা আগে বসাতে হবে। তারপর তোমরা যদি আরেকটা নম্বর লিখতে চাও, ধরো 25, এটা হচ্ছে একটা অক্টাল নম্বর, যদি তোমরা প্রকাশ করতে চাও তবে এখানে আমরা ছোট্ট করে একটা ছোট হাতের ও বসাবো। আমরা কিন্তু বড় হাতের এখানে ও না বসানোটাই সবচেয়ে ভালো হবে, ছোট হাতের একটা ও বা এখানে সামনে যে ওটা আছে এটা আমরা বসাতে পারবো। তো এটা কেন বসানো হয়?
যখন সাধারণত সি প্রোগ্রামিংয়ে আমরা 25 লিখব, তখন সি প্রোগ্রামিং মনে করবে এটা একটা স্বাভাবিক সংখ্যা, এটা একটা ডেসিমেল নাম্বার, এবং এই ডেসিমেল নাম্বার আসলে 0 থেকে 9 পর্যন্ত একটা নাম্বার সিস্টেম। তো এক্ষেত্রে প্রোগ্রামিং যে কম্পাইল করবে বা যে প্রোগ্রামটা রান করবে, সে কম্পাইলার বুঝে নেবে 25 হচ্ছে একটা ডেসিমেল নাম্বার, বাট তুমি চাচ্ছ 25টাকে অক্টাল নম্বরে কনভার্ট করতে। দ্যাট মিনস তুমি প্রোগ্রামিং যে কম্পিউটার তাকে বলতে চাচ্ছ 25টা হচ্ছে আমাদের একটা অক্টাল নম্বর। তাই সেটাকে ইন্ডিকেট করার জন্য জাস্ট সিম্পলি 25-এর আগে ছোট্ট করে একটা ও বসিয়ে দিতে হবে। তো এইভাবে আমরা অক্টাল কনস্ট্যান্টকে রিপ্রেজেন্ট করতে পারি সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে। এবং আমাদের আরও একটা কিন্তু কনস্ট্যান্ট বাকি আছে 5 নম্বর, সেটা হচ্ছে আমরা সবাই জানি হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট। তো আমি এটাকে হেক্স দিয়ে লিখলাম, দ্যাট মিনস টোটালটা হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমাল নাম্বার সম্পর্কে তোমরা কম বেশি জানো, তাদের জন্য আবারও বলছি, হেক্সাডেসিমাল মানে হচ্ছে এমন একটা নাম্বার সিস্টেম যেখানে 0 থেকে 9 পর্যন্ত রাখা হয়, এবং আরও একই সাথে এ থেকে একদম এফ পর্যন্ত এই কয়েকটা বর্ণ ইউজ করা হয়। দ্যাট মিনস 0 থেকে 9 পর্যন্ত নাম্বার থাকবে, যখন এই নাম্বারটা 10 হয়ে যাবে 10-এর সাপেক্ষে এ কাজ করবে, যখন নাম্বারটা 11 হবে তার সাপেক্ষে বি কাজ করবে, এভাবে 12, 13, 14, এবং যখন নাম্বারটা 15 হবে তার সাপেক্ষে এফ কাজ করবে। দ্যাট মিনস এ বি সি ডি ই এফ এরা যথাক্রমে 10, 11, 12, 13, 14, 15 এই 6টা সংখ্যা আসলে নির্দেশ করে। তো এখন কম্পিউটারকে তুমি যদি সাধারণত 9 দাও, বা কোনো আমি ধরলাম এখানে 27 দাও, এবং তুমি চাও যে 27 এই সংখ্যাটা কম্পিউটারে হেক্সাডেসিমাল হিসেবে ইনপুট হোক, তবে এই 27 এর কনস্ট্যান্টকে তোমার হেক্সাডেসিমাল বানাতে হবে। এবং হেক্সাডেসিমাল বানানোর সিস্টেম হচ্ছে তুমি জাস্ট সিম্পলি এই 27-এর আগে একটা এক্স বসিয়ে দিবে, এবং এই এক্সটা বসানোর পর যদি 27 লেখো এবং টোটালটাকে তুমি যদি সি প্রোগ্রামিংয়ের ভিতরে লেখো, তবে সি প্রোগ্রামিংয়ের যে কম্পাইলার আছে, কম্পাইলার বুঝতে পারবে এই 27 আসলে ওয়ান কাইন্ড অফ হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট। তো আমরা এভাবে ইচ্ছা করলে হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট লিখতে পারি, কিংবা তোমরা আরেকটা জিনিস লিখতে পারো এ বি তারপর 53, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নম্বর। তো তুমি তার আগে একটা এক্স বসাতে পারো। তো এখানে খেয়াল রাখতে হবে, তোমরা কিন্তু এক্স ইচ্ছা করলে ছোটো হাতেরও ইউজ করতে পারো অথবা বড় হাতেরও কিন্তু ইউজ করতে পারো, বাট আমি সাজেস্ট করব অল টাইম ছোটো হাতের বা ক্যাপিটাল স্মল লেটার যেটা আছে ওই স্মল লেটারে এক্স এবং স্মল লেটারের ও ইউজ করতে, কেননা সি প্রোগ্রামে বেশিরভাগ কোড কিন্তু ছোটো হাতের বা স্মল লেটারে দিয়ে হয়ে থাকে। তো এই কতগুলো ছিল আমাদের কাছে সাধারণত নিউমেরিক কনস্ট্যান্ট, যেগুলো সাধারণত সংখ্যা বোঝায়। দ্যাট মিনস আমরা এখানে যে 5টা প্রকারভেদ পেয়েছি, এর মধ্যে কোনোটাই কিন্তু কোনো ক্যারেক্টার বা লেটার বোঝাচ্ছে না, প্রত্যেকটার মধ্যে কিন্তু কম বেশি সংখ্যা আছে। তাহলে নিউমেরিক কনস্ট্যান্ট যেটা, সেটা একরকমভাবে কাজ করে আমাদের সি প্রোগ্রামিংয়ে, এবং এদের মান কখনোই চেঞ্জ হয় না বলে তাদের নাম কনস্ট্যান্ট। এরপরে আমরা দেখি যে ক্যারেক্টার কনস্ট্যান্ট বা অক্ষরমালা ধ্রুবক। তো এই অক্ষরমালা ধ্রুবকগুলো আসলে কীরকম? আমরা অক্ষরমালা ধ্রুবক বলতে আমরা অক্ষরকে কিন্তু চিনি। অক্ষর মানে কি? এক একটা বর্ণ বা অ্যালফাবেট, এবং আমরা এ থেকে জেড পর্যন্ত সমস্ত অক্ষরকে চিনি। বড় হাতের অক্ষরকেও চিনি, আবার ছোট হাতের অক্ষরকেও চিনি। আর আমরা যেহেতু প্রোগ্রামিং করছি এখন, আমরা অল টাইম মনে রাখবো আমরা কিন্তু স্প্যানিশ, হিন্দি, আরবি ওই অন্য ভাষায় কোনো প্রোগ্রামিং করব না। আমরা অল টাইম ইংলিশ ভাষায় প্রোগ্রামিং করব। তাই আমাদের যে সমস্ত কনস্ট্যান্ট আছে ক্যারেক্টার হিসেবে কাজ করে, যারা মানে অ্যালফাবেট বা বর্ণ, তারা অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে হতে হবে। উল্টাপাল্টা অন্য কোনো কিছু যেমন ক, খ, গ, ঘ এগুলো হলে কিন্তু হবে না। তবে বর্তমানে বাংলা প্রোগ্রামিংও নাকি বের হয়েছে, আমি দেখলাম ইন্টারনেটে। তো তোমরা ইচ্ছা করলে সার্চ দিয়ে দেখতে পারো, বাংলাতে নাকি সেখানে কোড লেখা যায়। তো যাই হোক, এ থেকে জেড পর্যন্ত আমি যে 26টা লেটার পেলাম, প্রতিটা লেটারকে এক একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট বলা হয়। তো এই যে ক্যারেক্টার কনস্ট্যান্ট, এটা শুধুমাত্র এ থেকে জেড পর্যন্তই সীমাবদ্ধ আছে তা না, আরও অন্য অনেক ধরনের ক্যারেক্টারও কিন্তু আছে। ক্যারেক্টার কনস্ট্যান্টের মধ্যে কিছু স্পেশাল সিম্বলও কিন্তু থাকে, এবং যেটা নিয়ে আমরা একটু পরেই জানবো। স্পেশাল সিম্বল কীরকম? অ্যাট দ্য রেট একটা স্পেশাল সিম্বল, কমা একটা স্পেশাল সিম্বল, গ্রেটার দেন, স্মলার দেন, এরা হচ্ছে এক একটা স্পেশাল সিম্বল। তারপর আমরা তোমাদেরকে হ্যাশট্যাগ ক্রাশ স্কুল লিখতে বলি। অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখার পর তোমরা তোমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে, হ্যাশট্যাগ ক্র্যাশ স্কুল লিখে পোস্ট দিবে, যাতে আমি তোমাদেরকে সহজে খুঁজে বের করতে পারি। তো সেই হ্যাশট্যাগ এটাও আমাদের ওয়ান কাইন্ড অফ স্পেশাল সিম্বল এটা, এবং এটা অবশ্যই ক্যারেক্টারের অন্তর্ভুক্ত। তো এখন এই যে ক্যারেক্টার কনস্ট্যান্ট আছে, এদের মধ্যেও কিন্তু কিছু প্রকারভেদ আছে। তো প্রথম যে প্রকারভেদটা, সেটা আমরা একটু এখানে লিখে ফেলি। আমাদের ফার্স্ট যে প্রকারভেদটা আছে ক্যারেক্টার কনস্ট্যান্টের মধ্যে, সেটা হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট। দ্যাট মিনস আমাদের একটা একটা করে ক্যারেক্টার থাকবে। তাহলে আমি একটু লিখে ফেলি, সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টটা তোমরা এখানে লিখে নিও। তো আমি জায়গা স্বল্পতার জন্য লিখলাম সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট। তো সিঙ্গেল ক্যারেক্টার মানে কি? সিঙ্গেল ক্যারেক্টার মানে
একটা মাত্র অ্যালফাবেট বা একটা মাত্র বর্ণ কাজ করবে। যেমন আমি এখানে এ লিখলাম, এ হচ্ছে আমাদের একটা মাত্র বর্ণ। তো খেয়াল করো, এই একটা মাত্র বর্ণকে যদি আমি লিখি, এটা হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার। তারপর ধরে নাও আমি আরও একটা ক্যারেক্টার লিখতে যাচ্ছি, এবং সেই ক্যারেক্টারটা হচ্ছে যে কোনো একটা স্পেশাল সিম্বল ধরলাম, হচ্ছে আমি গ্রেটার দেন দিলাম। তো গ্রেটার দেন হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্পেশাল সিম্বল, বাট এটাও একটা ক্যারেক্টার হিসেবে কাজ করে। তারপর তুমি ইচ্ছে করলে @ দিতে পারো, হ্যাশ দিতে পারো, তারপর হচ্ছে আন্ডারস্কোর দিতে পারো, তারপর ডাবল কোটেশন দিতে পারো। তো এগুলো সবগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, যারা স্পেসিফিকভাবে সিঙ্গেল ক্যারেক্টার হিসেবে কাজ করতে পারে। ওকে, তো আমি এখানে একটা উদ্ধৃতি চিহ্ন দিলাম, মাঝখানে কমা দিলাম, কারণ সিঙ্গেল ক্যারেক্টার সাধারণত একজনই থাকে, তো আমি এখানে একটা সাইন দিলাম। তো এখন একটু খেয়াল করো বিষয়টা, যখন আমরা প্রোগ্রামিংয়ে এই সিঙ্গেল ক্যারেক্টারকে লিখব, তখন লেখার সময় আমরা প্রতিটা ক্যারেক্টারের দুই পাশে একটা করে কোটেশন সাইন দিব। দ্যাট মিনস তোমরা যদি শুধুমাত্র এ লেখো প্রোগ্রামিং ভাষায়, কম্পিলার কিন্তু বুঝবে না এটা এ নাকি কি। তো এটাকে বোঝানোর জন্য আমরা কি করব, আমরা প্রত্যেকটা সিঙ্গেল ক্যারেক্টারের দুই পাশে সিঙ্গেল কোটেশন মার্ক দিব। কেমনভাবে দেব, এর দুই পাশে আমরা এরকম সিঙ্গেল কোটেশন মার্ক দিব। আর আমরা যদি @ লিখি, তার দুই পাশে এরকম সিঙ্গেল কোটেশন মার্ক দিব। আমরা যদি হ্যাশ লিখি, তবে তার দুই পাশে এরকম সিঙ্গেল কোটেশন মার্ক দিব। তো এই ধরনের মার্কটা যখন দিব, তখন কম্পিউটারের কম্পাইলার খুব সহজে বুঝতে পারবে যে এই ক্যারেক্টারগুলো হচ্ছে সিঙ্গেল। সিঙ্গেল মানে ওরা একা, ওর সাথে আর কেউ নেই। দেখো, এর সাথে কিন্তু কেউ নেই। তারপরে যে গ্রেটার দেনের উপরে এরকম সিঙ্গেল আমাদের একটা কোটেশন, দুইটা কোটেশন দিতে হবে। তার মানে এখানে গ্রেটার দেন হচ্ছে একা, @ একা, হ্যাশট্যাগ এটা হচ্ছে একা। তো এই ধরনের সিঙ্গেল ক্যারেক্টারগুলো ওয়ান কাইন্ড অফ কনস্ট্যান্ট হিসেবে কাজ করে, যারা ক্যারেক্টার কনস্ট্যান্টের আন্ডারে থাকে। তারপর আমরা আরও একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে সিঙ্গেল ক্যারেক্টার আছে, এই সিঙ্গেল ক্যারেক্টারের পরের প্রকারভেদটাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের স্ট্রিং কনস্ট্যান্ট। তাহলে আমরা একটু লিখে ফেলি, এটা হচ্ছে স্ট্রিং কনস্ট্যান্ট বা স্ট্রিং ধ্রুবক। তো স্ট্রিং কনস্ট্যান্টটা কেমন, আমরা সিঙ্গেল ক্যারেক্টার দেখেছিলাম যেখানে একটা করে বর্ণ ইউজ করা হতো, বাট আমরা যখন এই যে একটা ক্যারেক্টারকে পাশাপাশি রেখে অনেক বড় একটা ক্যারেক্টার তৈরি করব, যেমন আমি বললাম CRUSH, ক্রাশ, আমাদের স্কুলের নাম ক্রাশ। ওকে, সো এখানে CRUSH এই 5টা বর্ণ বা অ্যালফাবেট আছে। এদেরকে যখন আমি পাশাপাশি রেখে সুন্দরভাবে একটা ওয়ার্ড তৈরি করলাম, শব্দ তৈরি করলাম, এই শব্দটাকে যদি আমরা রান করাতে চাই, কম্পিউটারকে যদি বোঝাতে চাই, আমরা সিম্পলি এই শব্দের দুপাশে দুটো করে ডাবল কোটেশন দিব। তার মানে টোটাল বাক্যটাই হচ্ছে একটা স্ট্রিং। এখন স্ট্রিংয়ের অর্থ হচ্ছে দড়ি বা সুতা বা রশি। তো এখন যদি একটার পর একটা আমরা লেটার বা অ্যালফাবেটকে যুক্ত করি, তখন সেটা কিন্তু একটা দড়ি বা সুতার মতোই কাজ করবে। তাই এজন্য এটার নাম হয়েছে স্ট্রিং। তো এখন এই স্ট্রিং যখন আমরা প্রকাশ করব সি প্রোগ্রামিংয়ে, তখন অবশ্যই তাদের দুপাশে দুটো করে ডাবল কোটেশন দিব। তারপর আমি আরও একটা স্ট্রিংকে লিখলাম, ধরো আমার নাম লিখলাম, ধরো IMTIAZ, ইমতিয়াজ। তো এখন আমি যদি ইমতিয়াজটা লিখি, তাহলে দুপাশে আমাদের কি দুইটা স্ট্রিং দিতে হবে, দ্যাট মিনস দুইটা কোটেশন দিতে হবে, ডাবল কোটেশন। এবং এই টোটালটা সাধারণত নির্ধারণ করবে যে এটা একটা স্ট্রিং এবং এটাকে প্রিন্ট করতে হবে। তো সি প্রোগ্রামে আমাদের এই স্ট্রিং কনস্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ ক্যারেক্টার বোঝায়, দ্যাট মিনস অনেকগুলো ক্যারেক্টারের সিকোয়েন্সকে বোঝানো হয়। এরপরে আমরা আরও একটা বিষয় জানি, যে আমরা যদি এরকম স্পেশাল ক্যারেক্টারগুলোকে এই যে নামগুলোর মাঝখানে দিই, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। ধরা যাক আমি দিলাম হচ্ছে অ্যাডমিন, তারপর হচ্ছে @gmail.com, সামথিং লাইক দ্যাট। তো তখন আমরা করবো কি, দুপাশে দুইটা ডাবল কোটেশন দিয়ে দিব। তাহলে আমরা অ্যালফাবেট কিংবা স্পেশাল ক্যারেক্টার বা স্পেশাল সিম্বল যাই একসাথে ইউজ করি না কেন, দুপাশে যদি দুটো ডাবল কোটেশন দিয়ে থাকি, তাহলে টোটালটা স্ট্রিং হিসেবে কাজ করবে। ওকে, তো এরপরে আরও এক টাইপের আমাদের কি বলে এটাকে, ক্যারেক্টার কনস্ট্যান্ট আছে, তো সেটা একটু দেখে ফেলি। আমাদের 3 নম্বর ক্যারেক্টার কনস্ট্যান্ট হচ্ছে আমাদের ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্ট। সো সেটা একটু লিখে ফেলি। আমাদের এরপরে আছে ব্যাকস্ল্যাশ, আছে এটা হচ্ছে ব্ল্যাক স্ল্যাশ। সো এটা হবে BLACK, ব্ল্যাক স্ল্যাশ SLASH, আই থিঙ্ক ঠিক আছে। তো ব্যাকস্ল্যাশ মানে কি, ব্যাকস্ল্যাশ যে ক্যারেক্টারটা আছে, এই ক্যারেক্টারটা সাধারণত লেখা হয় কিছু আউটপুট দেখানোর জন্য, এবং এই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারগুলোকে আমরা এসকেপ সিকোয়েন্স হিসেবে জানতে পারি, এবং আমরা কয়েক পর্ব আগে এসকেপ সিকোয়েন্স নিয়ে শিখেছি, তাদের কাজ জেনেছি। তো তাদের মধ্যে দেখবে যে ব্যাকস্ল্যাশ n ছিল,
/t ছিল, তারপর /v ছিল। তো তাদের সম্পর্কে জানার জন্য তোমরা ইচ্ছা করলে ওই ভিডিওটা দেখতে পারো, যেখানে তোমাদেরকে এসকেপ সিকোয়েন্স নিয়ে আমি পড়িয়েছিলাম। তো এই এসকেপ সিকোয়েন্স টোটালটাই আসলে এই ব্যাকস্ল্যাশ হিসেবে কাজ করে, যেখানে প্রতিটা ব্যাকস্ল্যাশের আলাদা আলাদা কাজ আছে, এবং এই ব্যাকস্ল্যাশগুলো সাধারণত ইউজ করা হয় কোনো একটা প্রোগ্রামিংয়ের যে আউটপুট হবে সেই আউটপুটের স্টাইলগুলোকে সুন্দর করার জন্য, যেটা আমি সম্পূর্ণভাবে একদম ডিটেলসে পড়িয়েছি ব্যাকস্ল্যাশ কনস্ট্যান্টের ওই ভিডিওতে, অর্থাৎ যেটার নাম হচ্ছে এসকেপ সিকোয়েন্স ওই ভিডিওতে। তো এতটুকু ছিল আমাদের আজকের টোটাল যে কনস্ট্যান্ট ব্যবহার করা হয় সি প্রোগ্রামিংয়ে সেগুলো। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ, এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত, এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।